সরস্বতী পূজা এসেই গেছে বন্ধুরা, তার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ কি না? স্কুল কলেজে যারা আছো তাদের জন্য তো মানে অনেক খুশির একটা দিন আসছে বলো। আর আমাদের তো ছাড়ো, আমাদের তো কোনো গ্যারান্টি নেই, এখনও স্কুল বাচ্চা কাচ্চাকে পড়াই, তো সেই জন্য আর হয়ে ওঠে না এসব। তো যাই হোক, তবু তোমরা ভালো করে এনজয় করো, মজা করো, এটাই আর কি কামনা করব। ভালো থেকো। আর এখানটায় কালো শাড়িটা দেখলে, এটা হচ্ছে বড় ভাগ্নি, ও চেয়েছিল কালো শাড়ি পরবে, তো আমার কাছে এটাই ছিল। তো একটু সিম্পল হলে মেয়ে মানুষের জন্য বেশি ভালো হতো, এখানে গোল্ডেন কাজটা একটু বেশি করা আছে, তবু চলবে, কোনো ব্যাপার না। এটা একটু ভালো করে পিন করে পরলে পরে ভালো লাগবে। একটা সাথে একটা আমার হাইনেক দিলাম, তো ওই হাইনেক দিয়ে পরলে পরে স্টাইলিশ লাগবে, ভালো লাগবে। তো যাই হোক, ওটা নিয়েছি প্যাক করে। আর এই যে আমার সমস্ত জিনিসপত্র প্যাক করে নিয়েছি। এই দেখো কত কত সোয়েটার, সোনুর আমার দুজনের মিলে তো একটা ব্যাগ সোয়েটার দিয়েই ভর্তি হয়ে যাবে। এখানে দেখো আরও 3-4টে ব্যাগ, একটা তো শাক আর সিম ওগুলো দিয়েছিল বাড়ি থেকে, ওগুলো, বাকি আবার জামা কাপড়, তারপরে আবার একটা হচ্ছে ইলেকট্রিক কাটল নিয়েছি, তো সেই জন্যে এতগুলো ব্যাগ হয়ে গেছে। তো যাই হোক, ঘরটর গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র। আর এই যে এতগুলো ব্যাগ নিয়ে কি করে যাব সেইটা এখন চিন্তা করছি। তো কোনো ব্যাপার না, এখান থেকে টোটো করে যেতে হবে। টুকটাক কিছু জিনিস কালকে প্যাকিং করে রেখেছিলাম, আর আজকে মোটামুটি প্যাকিং করেই নিলাম। তো এবারে সকালবেলা ঘরটরে যে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। জুই, স্কুল যাওনি তুমি আজকে? ওরে বাবা রে, বল খেলছ? সোনু বাবুর সঙ্গে খেলছে, অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা খায়নি, থাক, ওর বোধহয় আর খাওয়ার ইচ্ছে নেই। চলো, গুড মর্নিং সবাইকে, নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো বেলা হয়ে গেছে, আসলে প্যাকিং ট্যাকিং করছিলাম, গটর গুছাচ্ছিলাম, সোনুকে খাওয়ালাম, ফ্রেশ হলাম, ওকে ফ্রেশ করালাম। তো এই নিয়ে আর কি অনেকটা বেলা হয়ে গেছে, এখন রান্নার সময় হয়ে গেছে। চলো ফটাফট স্নান সেরে রান্নাটা করে নিই। আর কালকে থেকে কারেন্টটা একদম মানে ঠিকঠাক আসছিল না, মানে একদম পাওয়ার কম ছিল, তো সেই জন্য মোবাইল চার্জ হচ্ছিল না, শুধু জিরো পাওয়ারই লাইটটা চলছিল। তো সেই জন্য মোবাইল সুইচ অফ হয়েছিল রাত থেকে, কোনো কিছু সকালবেলা শ্যুট করতে পারলাম না। আর মোবাইলটা এই যে পরে ছন্দার ওখানে দিলাম, ওদের ওখানে আবার হচ্ছে চার্জ, ওখানে চার্জ হলো, তখন নিয়ে আসলাম, দিয়ে গেল আর কি ছন্দা। তো চলো পরে আসছি। ভাবছি সোয়েটারগুলো আজকে আর ধোবো না, কারণ এগুলো ধুইলে পরে আবার ভেজা জামা কাপড় নিয়ে যেতে হবে, তো এগুলো একটু রোদ্রেই দিলাম। তো একটুখানি শুকিয়ে নিয়ে এগুলো নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে ওখানে ধোবো। তো আমার বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, ব্যাগও প্যাকিং করে নিয়েছি। আমার প্যাকিং না একটু তাড়াতাড়ি করে রাখলেই আমার বেশি ভালো লাগে, যে না সব কিছু প্যাকিং আছে, মাথাটা আমার নিশ্চিন্ত থাকে। কোথাও বেরোতে হলে প্যাকিংটা আমার আগে করা যায়। তো যাই হোক, প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে। এবারে ঝাড়ু দিয়ে এই যে স্নানটা সেরে নিলাম, স্নান সেরে কাপড়গুলো এবারে মেলে দেবো। সুন্দর একটা রোদও উঠেছে, দেখো ভালো লাগছে রোদটা। স্নান করার পর একটু যদি এরকম রোদ গায়ে লাগে তো ভীষণ ভালো লাগে। আর শীতের দিন দেখো ভালো মতো রোদ ওঠে না জন্য সবার জামা কাপড় শুকায় না, এদিকে পুরো একদম বাসটা ভর্তি হয়ে গেছে, এখন এদিকটা আমাকে দিতে হবে। কি ভালো লাগছে রোদটা, কিন্তু থাকা যাবে না, রান্না করতে হবে। তো ওই যে এখানে আসার পর জামা কাপড় তো শুকাচ্ছেই না, তো বাড়িতে একটা নাইটি ছিল দোকানের নতুন, ওটাই নিয়ে এসেছি, কারণ পড়তে হবে তো কিছু, তাই না? প্যাকিং ট্যাকিং তো করা আছে, শুধু রান্না
রে কেমন আছিস? হ্যাঁ এখন লাট্টু পাক ঘুরতে ঘুরতে সময় না হলে মুই আসছং পরশুদিন। হ্যাঁ আচ্ছা তুইও ঘুরে ধরছিস? ওই জন্য তো আওয়াজ নাই। মুইও ওই ঘুরতে আসং ওই জন্য বেড়ারে চান্স পালং না। তো দেখো বড় জায়ের সঙ্গে এদিকেই কথা হলো, আর মানে কারো বাড়ি যেতেও পারলাম না, ঘোরার সময়ও নেই। তো সেই জন্য রাস্তায় যাকেই দেখছি আর কি তার সঙ্গেই বাইরেই দেখা হচ্ছে, কথা হচ্ছে, এই আর কি। কারো বাড়ি যাওয়ার সময় হয়ে উঠলো না, কিন্তু মানে সময় থাকলে ভালো লাগে, একটুখানি দেখা করে আসতাম আর কি, ভালো লাগতো। তো যাই হোক কোনো ব্যাপার না। তো বাড়ি এসে এই যে রান্না বসিয়ে দিচ্ছি, এখন চালটা ধুয়ে এনে ভাতটা বসিয়ে দিলাম। আর মা এখানটায় হচ্ছে চালের গুঁড়োটাকে গুলাচ্ছে আর কি পিঠার জন্য। স্নান সেরে মা পুজো দিয়ে দিয়েছে, ভাবলাম যে পুজো দেবো, তো দেখি মা দিয়ে দিল। ঠিক আছে আমি এদিকটায় রান্নাটা করে নিই তাহলে। এখন এই যে মশলাটা বেটে নিচ্ছি, সর্ষে ফুলটা দেখলে ওটা পকোড়া করতে বললো মা, তো ওটা পকোড়া করব। আর মাংস আজকে বেশি কিছু না। মাংসর জন্য মা মশলাগুলো রেডি করে রেখেছে, ওগুলোকে নিয়ে আসলাম এখানটায় বাটার জন্য, শিলনোড়াতেই বাটবো। আর এই রান্নাঘরটা এখন আর সেরকম ব্যবহার করা হয় না, এটা পড়েই আছে। আমি যখন ছিলাম বাড়িতে তখন এটাতে রান্না করতাম মাঝে মধ্যে, আর এখন তো হয় না। মা ওখানে গ্যাসও এনে দিয়েছে, ওটাতেই রান্না করে। তো অনেক দিন পর রান্নাঘরটাতে ঢুকলাম, আমার খুব ভালো লাগে। পুরনো হলেও এটার মধ্যে একটা অন্যরকম আমার মায়া মমতা ভালোবাসা জড়িয়ে আছে, কারণ বিয়ের পর এসে প্রথম এই রান্নাঘরটাতেই তো রান্না করেছি, সেই জন্য। না দিলেও হবে, এমন গাঢ় করে না, আরো ইয়ে করে, আরো দিনাটা গাঢ় আর অল্প ওখানে নাকি কি বেশি পাতলা হয়ে যাচ্ছে। হ্যাঁ পিঠা, হ্যাঁ মা আটো হবে না লাই ভাড়া কান খাইলে ঠিক মা চালান না থাকার করছে। তো দেখো শীতের দুপুরে এখানে রোদ্রে বসে মা এখানটায় পিঠার জন্য চালটাকে গুলিয়ে নিচ্ছে। প্রথমে তো গুড়টাকে জলের মধ্যে মিশিয়ে নেওয়া হয়েছে, তারপরে এই যে পরিমাণ মতো চাল নেওয়া হচ্ছে, চালের গুঁড়ো নেওয়া হচ্ছে। তো প্রথমে তো মা যেটা গুলিয়েছে ওটা দেখলে একটু পাতলা পাতলা টাইপের হয়েছিল, তো এটাকে আরেকটুখানি গাঢ় করতে হবে আমার মনে হলো। মা বলছে দেখো তো হয়েছে কিনা, তো আমি আরেকটুখানি চাল দিয়ে দিলাম, আবার বলছি চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবারে মনে হচ্ছে ঠিক হয়েছে। তো যাই হোক এটাকে এইভাবে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে লাঞ্চগুলোকে ভেঙে দিতে হবে, সুন্দর করে ফেটিয়ে নিয়ে তারপরে এটা কিছুক্ষণ রেখে বানালে পরে সুন্দর এটা হয় পিঠাগুলো। তো আমি রান্না করছি, যেহেতু রান্নাও কমপ্লিট হবে, তো তারপরে পিঠা বানানো হবে। তো আমি এদিকটা আবার এই যে সর্ষে ফুলের পকোড়ার জন্য চালের গুঁড়ো নিচ্ছি এখান থেকে, এই চালের গুঁড়ো দিয়ে আজকে পকোড়া হবে। শোনো শোনো আর শোনো, বড় ফ্যানটা কিন্তু সকালে পড়লে তুমি বুঝিস না, নদী যাবো স্নান করে একাই যাবি না কিন্তু।
হ্যাঁ তো মা পেঁয়াজটা কম ইউজ করতে বলে, তো সেই জন্য এখানটায় লবণ হলুদ আর লঙ্কা দিয়ে দিয়েছি। তো তারপরে এটাকে সুন্দর করে মেখে নেবো। এক হাতে মাখতে অসুবিধা হচ্ছে, চলো ভালো করে মেখে নিই আগে। তো এক হাত দিয়ে প্লেটটাকে ধরে তারপরে মাখলাম, এখন একটু সুবিধা হলো আর কি, নাহলে এতক্ষণ অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, এখন ছোটো ছোটো করে নিয়ে পকোড়াটা ভেজে নেব। তো এই পকোড়ার মধ্যে বিশেষ কিছু না দিলেও ভালো লাগে, সর্ষে ফুলের পকোড়া কিন্তু এমনিতেই দারুণ লাগে খেতে। তো এবারে এই যে দিয়ে দিলাম এখানটায় তেলের মধ্যে, এগুলো এখন হালকা আছে ভেজে নেব। আজকে হলো পৌষ সংক্রান্তি, ওই ঝাঁস লাগছে তেলের। আজকে পৌষ সংক্রান্তি, যে সোনু চান করেছে, সকাল সকাল আজকে স্নান করতে হয়। আচ্ছা, দেখাতে দেয় না ওকে, আবার শ্যুট করতে দেয় না। গাটা মুছ আগে যাচ্ছে, ঠান্ডা লাগে, গাটা মুছ। গামছা আছে না, এখন গামছা দাও তো, গামছা দেখ একটা, গামছায় তো নাই এটা মোর বাবার, এখন দেও আছে তো। বাবা আগে স্নান করবে, তার জন্য গামছাটা। জানা রে, গাটা আগে মোর জোয়ার সর্দি হবে শোনো, একবার স্কুল খুলছে আজকে থেকে, কিন্তু স্কুল খুলছে, অসুখ হয়ে পড়ে থাকলে তখন বকা খাবি, পানিশমেন্ট দিবে আমারকে। তো পকোড়াটা প্রায় হয়ে এসছে। এদিকে সোনুকে বললাম গাটা মুছে নাও, মা মুছিয়ে দিতে চাচ্ছে কিন্তু ও মুছবে না, কারণ এই যে আমার কাছ থেকেই ছোটোবেলা থেকে আমার কাছ থেকেই যেহেতু অভ্যেস হয়ে গেছে, আমাকে ছাড়া কারো কাছ থেকে করে নেবে না। ছোটোবেলা ওর দিদু করে দিত, তো তখন করতো, এখন বড় হয়ে গেছে, অনেকদিন দিদুর সঙ্গে কানেক্টেড নেই, তো দিদুর কাছেও এখন করে নেয় না সেরকম একটা। তাই যে আমাকেই আসতে হলো। পকোড়া ওইদিকে প্রায় ভাজা যেহেতু হয়ে এসছে, তো ওটার ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এসে এই যে ওকে গাটা মুছে দিয়ে তেল টেল মালিশ করে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে। খাতাটা কিছু লেখো। মাংস কষানো আমার হয়ে গেছে, জলটা দিয়ে দেবো, তারপরে একটুখানি ফুটিয়ে নিয়ে গরম মশলা দিলেই হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, একটা কথা শেয়ার করার ছিল। আজকে হলো 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো সেই উপলক্ষে ওনার প্রতি আমাদের সশ্রদ্ধ শতকোটি প্রণাম রইল। সত্যিই উনি আমাদের জন্য অনেক কিছু করে গেছেন। আমাদের স্বাধীনতার পিছনে এনাদের মতো বড় বড় বীর যোদ্ধাদের হাত রয়েছে, তার জন্য সত্যি আমরা চিরদিন কৃতজ্ঞ থাকবো এনাদের কাছে, আর সারা জীবন আমাদের মনে স্মরণীয় হয়ে থাকবে। ছোটবেলায় এই দিনটাতে স্কুলে যেতাম, সেলিব্রেশন করা হতো, খুব মজা হতো। আমাদের সোনু পাপাও আজকে কিন্তু স্কুলে গেছে, আর তার সাথে আমাদের পাশে, বাড়ির পাশে আর কি কোনো এক স্কুলে সেলিব্রেশন হচ্ছিল, তো সেটা কানে আসছিল, শুনতে বেশ ভালো লাগছিল। আর তার সাথে বন্ধুরা, কালকে 22শে জানুয়ারি কিন্তু একটা স্মরণীয় দিন ছিল আমাদের ভারতবর্ষের রাম মন্দির, অযোধ্যার রাম মন্দিরের 500 বছরের সাধনা বলতে পারো, সেই সাধনার ফল অপেক্ষার অবসান হয়েছে। আমাদের রামলালাজিকে সেখানে প্রাণ প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। তো সত্যি এটা একটা ভীষণ ভীষণ খুশির ব্যাপার, আর আমরা সমগ্র ভারতবাসী ভীষণ গর্বিত বন্ধুরা বলো, যে আমাদের ভারতবর্ষের অযোধ্যাতে বিশ্বের 3য় বৃহত্তম মন্দিরটি স্থাপিত হয়েছে। দাদাকেও ডাকো যাও। দাদা কই? চারিদিকে রামের গান, রামের ভজন দিয়ে কান সত্যি ভরে যাচ্ছিল মধুর ভজনে, ভীষণ ভালো লাগছিল। আর কালকে আমি যখন জানতাম না, তখন সত্যি আমি আবার কেন জানি না রামের গান শুনছিলাম অজান্তেই। তখনও কিন্তু সকালবেলা আমার জানা ছিল না, সকালবেলা আমি ওই গানটা শুনছিলাম, যেটা আমার ভীষণ প্রিয় একটা গান, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ভীষণ ভালো লাগে আমার গানটা, এটা শুনছিলাম। পরে জানতে পারলাম যে আজকে রাম লাল্লার হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তো ভীষণ ভালো লাগলো শুনে, আর চারিদিকে এত রামের ভজন শোনা হচ্ছিল। পরে শুনি সত্যিই তো আজকে সবাই রাম ভজন শুনছে। তো যাই হোক, ভালো লাগলো
ভীষণ খুশি আমরা সবাই, পুরো দেশবাসী। আরও যেন আরেকবার আমরা প্রমাণ করে দিলাম, আমরা আরও অনুভব করলাম যে সমগ্র দেশবাসী আমরা একই সুতোয় বাঁধা আছি। যাই হোক বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এবারে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। তো কিছুক্ষণ বসে ওয়েট করছি কিছু লাগবে কিনা, তারপরে দেখছি কাউকে কিছু লাগবে না, জিজ্ঞেস করলাম, তো তারপরে আমি বসে পড়লাম। তো আমি ভাত সবজি নিয়ে এসেছি, যদি লাগে এখান থেকে দেবো বলে। তো তারপরে মা বললো যে লাগবে না, বাবা বললো লাগবে না, সোনুও বললো। তো ভাবলাম যে চলো তাহলে আমি থালাতেই নিয়ে খাই। তো থালাটা নিয়ে এখানেই বসে খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেল, এদিকে মা বাসনগুলো মেজে নিচ্ছে, আমি এটোগুলো ফেলে দিয়ে এসে এদিকে ধুয়েই নিচ্ছি। তো তাড়াতাড়ি হয়ে যাবে এখন, কারণ বেরোতে হবে আমাকে আজকেই। তো ঝটপট করে এখন আমি কাজগুলো কমপ্লিট করে রেডি হব, সোনুকেও রেডি করাতে হবে। আর মা বলছে যে পিঠে এখনও খাওয়া হয়নি, পিঠে ভাজা হয়নি, তো আজকে আবার কেন যাচ্ছ, আজকে থাকতে পারতে। তা আমি বললাম যে এই যে স্কুল আছে, স্কুলে যেতে হবে, মানে আজকেই শুরু হয়ে গেছে, কালকে আবার, আজকে যেতে না পারলে কালকে আবার বন্ধ হবে, তো সেই জন্য আজকে আমি যাব। তো এই আর কি বলছি। তো যাই হোক, বাসনগুলো ধোয়া আমার হয়ে গেল, এগুলোকে রেখে দেখি ঘরের মধ্যে আরও কোনো কাজ আছে নাকি। কাজ বলতে ওই যে তোমরা দেখেছিলে বেড কভারটা ছিঁড়ে দিয়েছে ইঁদুরে, ওই বেড কভারটাকে আবার পেতে রাখবো, আর ভালোটা তুলে রেখে দেবো, নাহলে এটাকে আবার কেটে ফেলবে, তখন আবার এক জ্বালা, দুটো বেড কভার ছিঁড়ে ফেলবে। তো তার বদলে যেটা ছিঁড়েছে ওটাই পেতে দেবো। তো চলো আগে এটোটা মুছে নিই, বারান্দাটা ভালো করে মুছে নিই, তারপরে যাব ঘরে। এই যে আমাদের সবুজে সবুজে ঘেরা বাড়িটা বন্ধুরা, আমরা তো ভীষণ ভালোবাসি, তার সাথে কিন্তু তোমরাও ভীষণ ভালোবাসো আর খুব মিস করো। অনেক দিন পর বাড়িতে ফিরে আমার তো ভালো লাগছেই, তোমাদেরও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে আমি জানি। নিজের বাড়ি বন্ধুরা, সেটা মাটির হোক বা টিনের হোক, সেটাই কিন্তু আমাদের অনেক শান্তির নীড় বলতে পারো, তাই না বলো? তো আমার ক্ষেত্রেও তাই, ভীষণ ভালো লাগে, শান্তি পাই আমি এখানটায় আসলে পরে। কিন্তু কি আর করা যাবে, যেতেই হবে প্রয়োজনে। অবশ্যই ফিরে আসবো, আবার ফিরে আসবো আমি এই বাড়িতেই। দেখতে দেখতেই সময়গুলো কিন্তু পেরিয়ে যাবে, তোমরাও বুঝতে পারবে না, দেখো। ভবিষ্যতে আবার কি হবে না হবে, জীবনে কোথায় থাকবো, কি করব, আমিও সত্যি জানি না। তো সব কিছুই তোমরা ব্লগের মাধ্যমেই জানতে পারবে, দেখতে পারবে আগামী দিনগুলো আমার কীরকম কাটে জীবনে। তো দেখো, আজকের যেহেতু পৌষ সংক্রান্তি, আজকের দিনে কিন্তু এইভাবে চালের গুঁড়ো ইসেতে ঠাকুরের সামনে, মন্দিরের সামনে, তারপরে হচ্ছে ঘরের ধারের ইসেতে করে দেওয়া হয়, সাজিয়ে দেওয়া হয়। তো আমি জানো তো একদমই ভুলে গেছিলাম যে আজকে এই ধারগুলোতে দেওয়া হয়, সেটা ভুলেই গেছিলাম। আমি তো আমার মনে কাজ করতেই আছি, করছি। আর মা দিকটায় যেহেতু পুজো দিয়েছে, তো সেই জন্য এই জিনিসগুলো আমার মাথায় ছিল না। তো যাই হোক, ভাবলাম যে পুজোর কাজ যেহেতু শেষ, মা করে ফেলেছে। আর বাইরে দেখলাম ঠাকুরের মন্দিরের সামনে চালের গুঁড়ো দেওয়া হয়েছে, তো সেই জন্য আমি এতটা আর কি কিছু ভাবিনি আর কি। তো যাই হোক, যখন দিদি বাড়ি গেলাম তখন সেখানে গিয়ে দেখলাম আরে ধারগুলোতে এরকম কাপ দিয়ে তো ডিজাইন করে করে দেওয়া হয়, সেই জিনিসটা তো আমি ভুলে গেছি। আর এইখানটায় দেখো, এই যে ঝুলন্ত গাছটা, এটা মরেই গেছে। কি হয়েছে বলো তো, এটার ভিতরে বেঁধেছিল মৌচাকের বাসা, তো সেই জন্য এখানে হাত দিতে পারিনি আমরা। আর এটাতে দেখো মরেই গেছে। তো একটুখানি মাথার মধ্যে আবার জীবিত ছিল, পুরো গাছ মরে গেছে, আবার ডগার মধ্যে একটুখানি বেঁচে আছে, কীরকম দেখেছো? মানে বেশি যত্ন না করলেও এটা বেঁচে থাকে, তারই প্রমাণ আর কি। তো অনেক কষ্ট করেও মাথাটা এখনও বেঁচে আছে। তো ভাবলাম চলো একটুখানি যেহেতু বেঁচে আছে, এটাকে আমি মাটির মধ্যে লাগিয়ে দিই, যদি বাঁচে। তো পরের বার এসে দেখতে পাবো এখানে বাঁচে কি না। তো যাই হোক, কিছু গাছ ভালো আছে, কিছু গাছ আবার খুব মানে করুণ অবস্থা, তো কিছু করার নেই।
যাকগে, যতটুকু ভালো থাকবে সেটাই মঙ্গল। তো গাছটা পুঁতে দিলাম আমি এখানটায় ডালটা। আর এদিকটায় দেখো মা আবার পিঠে ভাজা শুরু করে দিয়েছে। আমি যখন রান্না করছিলাম তখনই কিন্তু মা রেডি করে নিয়েছিল। আমার রান্না শেষ হতে হতে খাওয়া দাওয়া সেরে আমি ওদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি, ফুলের ডালটা লাগাচ্ছি, মা এদিকে ভাজা শুরু করে দিয়েছে। তো যাই হোক, আর আমার হাতে এখন সময়ও নেই যে আমি ভাজবো, তাই আর বললামও না। মা যেহেতু রেডি করে নিয়েছে, ভাজা শুরু করে দিয়েছে, তো ভাজতে থাক। আমি ওদিকটায় সোনুকে রেডি করাবো, আমি রেডি হব। তারপরে হচ্ছে বিছানার চাদরটা তুলবো, আর টেডি বিয়ার, কম্বল কী কী আছে, বালিশ টালিশ, কোল বালিশ একটা আছে শুধু, বালিশ তো নেই। তো ওগুলো আর কি সব খাটের ভিতরে ঢুকিয়ে দেবো, নাহলে ওগুলো আবার কেটে ফেলবে। তো আমি চলো ওগুলো করি। তো ভাবলাম চলো আমি একটা পিঠে এখানটায় বানাই, আমার শখটা মেটাই আর কি, পিঠে পুলির দিন। আর আমি পিঠে বানাবো না, তো ব্যাপারটা কেমন যেন একটা হয়। তো সেই জন্য আমি একটা এখানে ছেড়ে দেবো, দেখি কীরকম হয়, ফলে কি না। তো এখানটায় একটা ছেড়ে দিচ্ছি। এখান থেকে সোজা আমার বাড়ি যাওয়ার কথা, তো সেটা তো পরে হয়নি। তো যাই হোক, আমার যাওয়ার কথা ছিল, সেই জন্য ভাবলাম চলো আজকে পিঠের দিনে একটা পিঠা আমি তেলের মধ্যে দিই। তো সেই জন্য এখানটা মাকে বললাম দাও তো আমি একটা ছেড়ে দিই। তো বলে এই যে আমি একটা এখানটা ছেড়ে দিলাম। তো বেশ পিঠাটা দেখো কি সুন্দর ফুলে উঠছে। তো আজকে পিঠে পুলের দিনে এরকম করে শাশুড়ি বউ এভাবে দিনটা আমরা কাটিয়ে দিলাম। তো যাই হোক, মা আজকে আমাকে পিঠে বানিয়ে খাওয়াবে। সব কিছু মাই যেহেতু করেছে, আমি কিছু করতে পারিনি, চাইলেও করতে পারিনি, ইচ্ছেটা রয়েই গেল। ভাবলাম ছুটি যখন পেয়েছি, তো ছুটির মধ্যে যখন এসেছি আবার মানে পিঠেও এসে গেছে। মানে পিঠে খেতে এসেছি তা নয়, আসলে ছুটি যেহেতু পেয়েছি তাই এসেছি ছুটি কাটাতে। আর সেদিক দিয়ে আবার পিঠেও পড়ে গেছে। তো পড়ে যখন গেছে ভেবেছিলাম যে চালের গুঁড়োতেও মানে আমি করব আর কি, টুকটাক করব, ভালো লাগে আর কি, পিঠাপুলিতে নিজে অংশগ্রহণ করলে ভালো লাগে। তো সেই সুযোগটা তো হয়ে উঠলো না, ব্যস্ততায় দিন কেটে গেল। কালকেও সারাদিন রান্নাবান্না কাজকর্ম সেরে বাড়ি গেলাম, বাড়ি থেকে এসে আজকে ওই রান্নাবান্না কাজকর্ম ছাড়তে এই যে মানে এখন রেডি হতে হবে, বেলা আছে কিন্তু সময় নিয়েই তো রেডি হতে হবে, অনেকটা পথ যেতে হবে আমাকে, সেই জন্য সময় হাতে নিয়েই বেরোতে হবে। খাওয়া দাওয়া সেরে যে মা আমি দুজনে বাসন টাসন বেজে গেল এখন 2:30 মতো। তখন ঝটপট করে রেডি হতে হবে, কারণ এখান থেকে গিয়ে এবার দিদিতে ওখানে একটু থামবো, তারপরে যাব আবার, তারপরে পৌঁছতে হবে। তো সন্ধ্যা তবু মনে হচ্ছে লেগে যাবে, তো সেই জন্য ফটাফট রেডি হয়ে যাই। এখন 5টা বাজতেই সন্ধ্যা লেগে যায়। চলো রেডি হই, ব্যাগটা প্যাকিং আছে, আমি রেডি হবো, সোনুকে রেডি করাবো ব্যাস। আর এই যে বেড কভারটা তুলে আগের বেড কভারটা যেটা পাতা ছিল এটাই পেতে যাব, কারণ ইঁদুরে কেটে দেয়, নাহলে এটাও কেটে দেবে। তো সেই জন্য যেটা কেটে ফেলেছে ওইটাই পেতে যাব। এখানে টেডি বিয়ারটা ছিল, ওটাকে ঢুকিয়ে রেখেছি, কারণ ওইটাকেও না কখনো আবার কেটে দেয়, সেই জন্য ঢুকিয়ে রেখেছি। এই তো কয়েকটা দিনের জন্য একবার প্যাকিং করে হুড়মুড় করে আসো, আরও একবার সব প্যাকিং পুকিং করে আবার বেরো। এই হলো জীবনযাত্রা আমাদের, এরকম চলতেই থাকবে কতদিন কত বছর জানি না। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে তাহলে এখানেই রাখছি, আবার দেখা হবে কালকে ঠিক এখান থেকেই। বাই বন্ধুরা, ভালো থেকো। আর হ্যাঁ, কালকের ব্লগটা দেখতে কিন্তু একদম ভুলো না, দারুণ মজার হবে।